চাপের চোটে দুটো শিকের মধ্যবর্তী ফাঁকটা ক্রমেই বড় হয়ে আসছে। মাথাটা এখন সেই ফাঁকের মধ্য দিয়ে অনায়াসেই গলে যায়। গড়াদের ফাঁক দিয়ে ঘরের ভিতর থেকে বাইরে মাথাটা বের করে এবারে সুব্রত বেশ ভালো করেই চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ঠিক হাতখানেক দূর দিয়েই বরাবর দেয়ালের গায়ে জল পড়ার লোহার নল বসানো। সেটা উপরের ছাদ থেকে দেওয়ালের গায়ে গায়ে নিচে চলে গেছে। যে কোনো উপায়ে যদি জলের ওই পাইপটা ধরা যায় তবে এখান থেকে উদ্ধারের হয়তোবা একটা উপায় হলেও হতে পারে। কিন্তু এই জানলা হতে হাত বাড়িয়ে সেই দেওয়ালের গায়ে জলের নল ধরবার চেষ্টাও অত্যন্ত শক্ত ও বিপজ্জনক কাজ। যদিও বা কোনো মতে হাত বাড়িয়ে ওখান হতে নলটা ধরাও যায়, দেহের ভার এক হাতের উপর রাখা যাবে না। কিন্তু সে তো পরের কথা, আগে তো ফাঁকটা সমস্ত দেহ বলে বাইরে যেতে পারে এমনই বড় হোক। দুই হাতে দুটো শিক ধরে দেহের সমগ্র শক্তি একত্রিত করে সুব্রত পুনরায় প্রাণপণে চাপ দিতে লাগলো। ধীরে ধীরে একটু একটু করে দুই গড়াদের মধ্যবর্তী ফাঁক প্রশস্ত হয়ে গেল। ও এবার দেহটা অতি কষ্টে ঠেলে ঠুলে বাইরে বের করে আনলে। কিন্তু ঘরের বাইরে যেন কার পায়ের শব্দ শোনা যাচ্ছে, নিশ্চয়ই এদিকে কেউ আসছে। সুব্রত দম বন্ধ করে কান পেতে শব্দটা ধরবার চেষ্টা করতে লাগলো। হ্যাঁ, পায়ের শব্দই বটে, নিশ্চয়ই আবার কেউ এ ঘরে আসছে। ও তাড়াতাড়ি ঝুঁকে পড়ে অনুক্রমে দুর্জয় সাহসে ভর করে পাশের নলটা ধরে ঝুলে পড়ল। পায়ের শব্দ কাছে, আরো কাছে, ক্রমে স্পষ্ট হতে স্পষ্টতর মনে হচ্ছে। দিনের আলো নিভে গেছে, সন্ধ্যার ধূসর ছায়া গুটি গুটি ধরিত্রীর বুকে নেমে আসছে। হঠাৎ একটা হুড়মুড় শব্দ, তারপরই গোলমাল আর চিৎকার, পালিয়েছে পালিয়েছে। সুব্রত তখন তাড়াতাড়ি জলের নল বেয়ে নামতে লাগলো, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব। এমন সময় সহসা নিচের দিকে অনেকগুলো মিলিত কণ্ঠের বিচিত্র গোলমাল শোনা গেল। তবে কি ওরা টের পেলে কোন পথে সুব্রত পালিয়েছে? নিশ্চয়ই তাই। সুব্রতর মাথার মধ্যে যেন হঠাৎ কেমন ঝিমঝিম করতে থাকে, সব কিছু যেন অস্পষ্ট ও গুলিয়ে যেতে চায়। হাতের দৃঢ় মুষ্টি কেমন শিথিল হয়ে আসছে। আর বুঝি ও জলের পাইপটা ধরে রাখতে পারে না। এখনই বুঝি দেহের ভারে হাতের মুঠি খুলে যাবে। আর যদি খুলে যায় তবে ছিটকে একদম গিয়ে পড়বে নিচে কঠিন মাটিতে, এবং তারপর না, আরও ভাবতে পারে না। হাত ক্রমেই শিথিল আলগা হয়ে আসছে। উহ,
হাত ওর এত দুর্বল, এত অক্ষম হয়ে গেছে, হাতের মুঠি খুলে গেল। একবার মাত্র শেষ চেষ্টা করলে সুব্রত, তারপরে বিদ্যুৎ বেগে মাধ্যাকর্ষণের টানে সুব্রত সমস্ত দেহটা নিচের কঠিন মাটির দিকে ঝুঁকে পড়ল। আর রক্ষা নেই, সভয়ে ও চোখ বুজল। সন্ধ্যার ধূসর ছায়ায় সব কিছু নিমেষে অবলুপ্ত হয়ে গেল। তখন বিচিত্র এই কলকাতা শহর। পিচ ঢালা পাকা সড়কের দুধারে এর কোথাও বড় বড় প্রাসাদ তুল্য ইমারত বৈদ্যুতিক আলোয় ঝলকিত, কল হাসি আনন্দ মুখরিত। লক্ষপতি ধনিক সম্প্রদায়ের বিজয় গৌরব ঘোষণা করছে। কোথাও আবার পচা এঁদো সরু গলি, খোলার ঘর, দিন দরিদ্র মজুরদের দৈনন্দিন অশ্রুধারা, ব্যথা ও বেদনার মধ্যেও বেঁচে থাকার ব্যর্থ প্রচেষ্টা। কেরোসিনের ধূম্রাচ্ছন্ন আলোয় জঘন্য ভয়ঙ্কর শ্বাসরোধকারী পাথুরে ঘাটার এমনই একটি গলির এক প্রান্তে একদল চোর, গাঁট কাটা শয়তানদের দলপতি রাজুর আড্ডা। এদের দলের লোক শহরের পথে ঘাটে, ট্রামে, বাসে, স্টেশনে, গঙ্গার ঘাটে, বাজারে সর্বত্র ছড়িয়ে আছে। ছোট খাটো পকেট কাটা, হাত সাফাই থেকে বড় বড় চুরি বাটপাড়ি পর্যন্ত এরা অনায়াসেই করে। এদের সর্দার রাজুর ভালো নাম হয়তো কোনোদিন একটা কিছু ছিল, কিন্তু এখন শহরের লোক তাকে নতুন নামেই ডাকে, রাজু গুন্ডা। পুলিশের খাতায়ও তার ওই নাম। ভীমের মতো শক্তি তার গায়ে, পেশল লম্বা চওড়া চেহারা, শৃগালের মতোই ধূর্ত ও ক্ষিপ্র গতি সে। আজ পর্যন্ত অনেক চেষ্টা করেও পুলিশের কর্তৃপক্ষ ওকে ধরতে বা ছুঁতে পারেনি, যদিও চেষ্টায় তাদের এতটুকু ত্রুটি নেই। রাজু তার নিজের আড্ডায় অন্ধকার একটা ঘরের মধ্যে বসে অন্যমনস্কভাবে একটা সিগারেট টানছিল। আজ সকালে একজন অপরিচিত লোককে নিয়ে তাদের দলের বল্টু মিয়া এসেছিল তার কাছে। লোকটা বর্মার বিখ্যাত দস্যু কালো ভ্রমরের একজন অনুচর। কোনো একটা বিশেষ কাজে কালো ভ্রমর তার সঙ্গে নাকি একটিবার দেখা করতে চায়। সে এইখানেই আসবে। সেই বিখ্যাত দলপতি দস্যু সর্দার কালো ভ্রমর আসছে তার গৃহে, যার নামে আজ লোকের হৃৎপিণ্ড উপস্থিত হয়। কি একটা গভীর উত্তেজনা রাজু অনুভব করে। সে আসছে, এখনই হয়তো সে এসে উপস্থিত হবে। হঠাৎ ভেজানো দরজার গায়ে টুকটুক করে একটা শব্দ শোনা যায়। কে? রাজু চমকে উঠে বলে। নিঃশব্দ পায়ে
অস্পষ্ট একটা দীর্ঘ ছায়ার মূর্তি ঘরের মধ্যে এসে প্রবেশ করল। ঘরের অন্ধকারে স্পষ্টভাবে কিছুই বোঝবার উপায় নেই। রুদ্ধ নিঃশ্বাসে রাজু নিঃশব্দে আগন্তুকের দিকে তাকিয়ে থাকে। রাজেন বাবু, আপনি মানে তুমি? ভদ্রভাবে কথা বলুন। হ্যাঁ, আমি কালো ভ্রমর। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করবেন না। ধনী, দরিদ্র, ভিক্ষুক, কুলি, মজুর সবাই মানুষ। তাদের মানুষ হিসাবে প্রাপ্য শ্রদ্ধাটা দিতে অন্তত চেষ্টা করবেন। কিন্তু যাক সেসব কথা, আমি এখানে আসব তা আপনি জানতেন? হ্যাঁ। কিন্তু কেন তা হয়তো বুঝতে পারেননি। না। আপনার পরিশ্রমের সাহায্য প্রার্থী হই আজ আমি আপনার এখানে এসেছি। সে পরিশ্রমের মূল্য বাবদ আমি আপনাকে দেব 5,000 টাকা। আমার দলের লোক কোনো একটি ভদ্রলোককে বিশেষ কারণে আটক করে গুম করে রেখেছে। তাদের আপনি সাহায্য করবেন। লোকটি যেন না পালাতে পারে। 1 মাস লোকটিকে গুম করে রাখতে হবে আপনাকে, ছলে বলে কৌশলে, যে উপায়েই হোক। এই কাজের জন্য আজই আপনাকে আমি অগ্রিম 500 টাকা দিচ্ছি। 1 মাস পরে আর বাকি 4,500 টাকা দেব। যাকে গুম করে রাখতে হবে আপনাকে বলেছি সে ভদ্র সন্তান। দেখবেন তার যেন কোনো প্রকার কষ্ট না হয়। একমাত্র বন্দি হয়ে থাকা ছাড়া তাকে যেন আর কোনো রকম অসুবিধাই না ভোগ করতে হয়। আমি কালই আবার রেঙ্গুন ফিরে যাচ্ছি। বিশেষ কোনো একটি কাজের তাগিদেই এত তাড়াতাড়ি আমায় রেঙ্গুনে ফিরে যেতে হচ্ছে। আমার লোকেরা এই শহরে নতুন। তারা এ শহরে সব কিছু জানে না। অথচ এই শহরে আপনার যথেষ্ট প্রতিপত্তি আছে। তাই আমি আপনার সাহায্য চাই। আমি ঠিকানা দিয়ে যাব। সেই ঠিকানায় এখনই আপনাকে সেখানে যেতে হবে। সেখানে গেলেই তাদের কাছে সব কথা জানতে পারবেন আপনি। এখন বলুন, আমার প্রস্তাবে আপনি রাজি কি না? একটানা আগন্তুক কথাগুলো বলে গেল। এতে আবার রাজি থাকার কি প্রশ্ন আছে? 5,000 টাকা, এ তো আর সামান্য একটা কাজ। একজন লোককে শুধু গুম করে রাখতে হবে।
এত সহজে ইতিপূর্বে রাজু কি কোনোদিন এত টাকা উপায় করেছে? রাজু নিম্নস্বরে বলে, রাজি। বেশ, তবে এই নিন টাকা, 500 টাকার নোট, সবই 10 টাকার নোটে। ছায়ামূর্তি নোটগুলো রাজুর দিকে এগিয়ে ধরল। রাজু হাত বাড়িয়ে নোটের গোছাটা তুলে নেয়। আর একটা কথা রাজেন বাবু, কোনো ক্রমে যদি বিশ্বাসঘাতকতা করেন তবে কুকুরের মতো আপনাকে আমি গুলি করে মারতে এতটুকু ইতস্তত করব না, জানবেন। এ পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে তখন বাঁচাবে। যে ভদ্রলোকটিকে আমায় বন্দি করে রাখতে হবে সে কি এখন আপনাদেরই হাতে? হ্যাঁ, আমাদের হাতেই তিনি এখন বন্দি। তাকে আপনি কলকাতাতেই বন্দি বা গুম করে রাখতে চান? প্রয়োজন হলে অন্য ব্যবস্থাও হতে পারে, তবে বর্তমানে তাকে যেখানে রাখা হয়েছে সে স্থানও আমার মতে খুবই নিরাপদ। আচ্ছা, আমি তাহলে এখন চললাম। নমস্কার। নিঃশব্দ পদসঞ্চারেই কালো ভ্রমর অন্ধকারে বাইরে মিলিয়ে গেল। রাজু তখনও হতবম্বের মতো ঘরের অন্ধকারে বসে, হাতের মুঠোর মধ্যে তার নোটের গোছাটা তখনও ধরা। সামান্য কয়েক মিনিটের পরিচয় মাত্র নিষ্ঠুর শয়তান রাজুর মনে যেন কালো ভ্রমর সহসা একটা প্রবল দোলা দিয়ে গেছে। বন্ধ দরজার ফাঁক দিয়ে যেন সহসা একটা আলোর রশ্মি এসে পড়েছে। শান্ত দিঘির জলে একটা লোস্ট নিক্ষেপ করলে যেমন তাতে ঢেউ জাগে এবং ক্রমে সেই ঢেউগুলোও গিয়ে সেই তটভূমিতে আঘাত করে, কালো ভ্রমরের কথাগুলো যেন তেমনই রাজুর মনের তটভূমিতেও বারংবার ছল ছলাৎ করে আঘাত হেনে যাচ্ছে। মানুষ অভ্যাসের দাস। রাজু ভুলে গেছে সব। অতীতকে তার মনে করে আজ আর কোনো লাভই নেই। তবু সেই ভুলে যাওয়া অতীত কেন বারবার অস্পষ্ট স্বপ্নের মতো তার মনের দরজায় আঘাত হেনে যাচ্ছে? এ কি তবে দুর্বলতা? ক্ষীণ একটা হাসির আভাস যেন রাজুর ঠোঁটের উপর জেগে উঠেই মিলিয়ে যায়। না, ভুলবে না সে, ভুলতে পারে না সে সেসব দিনের কথা। মানুষের বুকের দেবতা আজ নির্বাসিত, পথের ধুলায় লুটিয়ে পড়ে কাঁদছেন। লোকটার কি অপূর্ব বিরাট নিষ্ঠা! দস্যু দলপতি, লোকে ভয় করে, ঘৃণা করে, তবু লোকটা যেন কি একটা
একটা সম্মোহন আছে, অদ্ভুতভাবেই নিজের দিকে আকর্ষণ করে। দূর ছাই, এসব কি মাথামুন্ডু রাজু ভাবছে? তাকে ভূতে পেল নাকি? অন্ধকারেই রাজু পাগলের মতো হা 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 করে হেসে ওঠে, কিন্তু পরক্ষণেই যেন নিজের হাসির শব্দে নিজেই চমকে ওঠে। রাজুর মা এসে ঘরে ঢোকে, বলে, ও কি অমন করে হাসছিলিস কেন রে? ও কিছু না মা, তুমি যাও, আমায় এখনই একবার বেরোতে হবে জরুরি একটা কাজে। রাজু তাড়াতাড়ি উঠে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। পথে নেমে দ্রুত পায়ে রাজু পথ চলতে শুরু করে, কিন্তু সেই চিন্তাটা ওকে ছাড়ে না, যেন গলা কাটা রাহুর ভূতের মতোই ওকে তাড়া করে চলে। ওদিকে তখন চোখ বোঝা অবস্থাতেই সুব্রত শোঁ শোঁ করে নিচে কি একটা কঠিন বস্তুর ওপর এসে ছিটকে পড়তেই মড় মড় করে শব্দ হলো, এবং তারপর সেখান থেকে গড়াতে গড়াতে আরও নিচে গিয়ে পড়ল ঝুপ করে। অসহ্য বেদনায় ও সমস্ত শরীর যেন ঝিনঝিন করে উঠল। হাড়গোড় তো ভেঙে চুরমার হয়ে গেছে, এতক্ষণে হয়তো মরেও গেছে। সুব্রতর জ্ঞানও ততক্ষণে লুপ্ত হয়ে গিয়েছে। কতক্ষণ ও যে ছিল অমনি ভাবে অজ্ঞান অবস্থায় মরার মতোই আচ্ছন্ন হয়ে পড়ে ওর মনে নেই। একটু একটু করে আবার সুব্রতর প্রায় আধ ঘন্টা পরে জ্ঞান ফিরে আসতে লাগলো। ওর যেন সে এক আধো জাগো আধো ঘুমন্ত অবস্থা। নিষ্ক্রিয় অস্পষ্ট চেতনার মধ্যে যেন অনেক দূর থেকে ভাসা ভাসা একটা ক্ষীণ অস্পষ্ট গোলমালের টুকরো টুকরো আওয়াজ ওর কানে এসে বাজছে। অনেকগুলো এলোমেলো কণ্ঠস্বর অস্পষ্ট ভাসা ভাসা শুনতে পায়। কারা যেন ওর চারিপাশ ঘিরে ফিস ফিস করে কী সব কথা বলছে, ভালো করে কিছুই মনে পড়ে না। স্বপ্নের মতোই আবার একসময় সব কিছুই অস্পষ্ট হতে অস্পষ্টতর হয়ে যায়, ক্রমে কিছুই আর মনে পড়ে না। ভালো করে বোঝবার মতো জ্ঞান আরও কিছুক্ষণ পরে ওর ফিরে এলো। নরম একটা কিসের ওপর যেন ও শুয়ে, একটু যেমন পাশ ফিরতে যাবে, সমস্ত শরীরটা যেন অসহ্য বেদনায় টন টন করে ওঠে। দেহের হাড়গোড়গুলো যেন ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। অতি কষ্টে ধীরে ধীরে চোখ খুললে সুব্রত। ভালো করে ও সব আবার মনে করতে চেষ্টা করে। এ কোথায় এলো ও? ক্লান্ত চোখের পাতা খুলে পিট পিট করে সুব্রত চারিদিকে একবার তাকাবার চেষ্টা করে। ঘরের কোথায় মিটমিট করে বোধহয় একটা কেরোসিনের ডিবে জ্বলছে। তারই অস্পষ্ট আলোয় ঘরের মধ্যে স্বল্প আলো ছায়া সৃষ্টি হয়েছে। ও দেখলে দু তিনটে অস্পষ্ট মুখ ওর মুখের ওপর ঝুঁকে আছে। সবাই অপরিচিত, কাউকেই ও চেনে না। কারা এরা? কোথা থেকেই বা এলো এরা?
আবার ভালো করেও আগাগোড়া সমস্ত ব্যাপারটা ভাবতে চেষ্টা করে। কোথায় ও, আর এরাই বা কারা? কেমন করেই বা সে এখানে এলো? না, কিছুই মনে পড়ছে না। সব অস্পষ্ট ধোঁয়া। ক্রমে আস্তে আস্তে অল্প অল্প করে সব কথা মনের পাতায় ভেসে ওঠে। হ্যাঁ, মনে পড়ছে। জানলার গড়াত ফাঁক করে ঘরের বাইরে ছাতের কল নিঃসরণের নলটি ধরে পালাবার চেষ্টা। তারপর সহসা হাত ফসকে, বাবুজি! কার যেন একটি মৃদু অথচ স্নেহ কোমল কণ্ঠস্বর ওর কানে এসে বাজল। অন্য পাশ থেকে কে আরেকজন প্রশ্ন করলে, कैसे है বাবুজি? জবাবে অতি ক্ষীণ কণ্ঠে কোনো মতে ও কেবল বলল, একটু জল। अरे सुखेन भैया, लोटा भर पानी लाओ रे, बाबूजी को थोड़ी से पानी पिलाओ। একটু পরেই কে এক ঘটি ঠান্ডা জল নিয়ে এলো। বাবুজি, পানি পি লিজিয়ে, পানি। লোকটা একটু একটু করে সুব্রতর গলায় জল ঢেলে দিতে লাগলো। গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আহ, শরীরটা যেন জুড়িয়ে গেল। সুব্রত আবার চোখ মোছে, কিন্তু শরীরে কি অসহ্য বেদনা। লোকগুলো বিহারি কুলি হবে বোধহয়। হাত ফসকে সুব্রত ওদেরই বস্তির খোলার চালের উপরে প্রথমে এসে পড়ে এবং সেখান থেকে আবার গড়িয়ে পড়ে নিচের মাটিতে কতগুলি জড়ো করা বিচলির উপর। ভাগ্যে খোলার ছাদটা, সেখান হতে সুব্রত পড়েছে। যেখান থেকে পড়েছে সেখান থেকে খুব বেশি নিচে ছিল না, তাই এ যাত্রা রক্ষা। নইলে যে কি হতো কে জানে। প্রায় ঘন্টা খানেক বিশ্রাম নেওয়ার পর ওদেরই দেওয়া এক বাটি গরম দুধ খেয়ে সুব্রত যেন অনেকটা সুস্থ বোধ করলে। আর দেরি নয়, এবার তাকে যেতে হবে। কোনো মতে অতি কষ্টে সুব্রত উঠে বসে কুলিদের মধ্যে সর্দার গোছের লোকটাকে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি ডেকে এনে দিতে বলে। সর্দারের আদেশে কুলিদের মধ্যে তখনই একজন গিয়ে সুব্রতর কথা মতো একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি ডেকে নিয়ে এলো। সুব্রত কুলিদের অশেষ ধন্যবাদ দিয়ে ওদেরই সাহায্যে কোনো মতে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করলো সুব্রতর নির্দেশ মতো।